দরজায় ঘন ঘন কলিং বেলের শব্দ শুনে সুহাসিনী দেবী দরজা খুলতেই সামনে ছেলের সঙ্গে অপরিচিত একটা মেয়েকে দেখে বলল, কি রে, এত তাড়াতাড়ি টিউশন থেকে ফিরে এলি যে? আর সঙ্গে ওকে? ছেলে পলাশ বলল, মা, ওই তো, আমরা বিয়ে করেছি আজ। বাহ বাহ বাহ, উদ্ধার করেছ আমাকে। টিউশন করাতে বেরিয়ে গেলি, বিয়ে করে চলে এলি? তা বেশ বেশ বাবা। মেয়ের নাম তো বললি তো, দেখে তো লাগছে বেশ ভীতু। তা কিভাবে আমার ছেলেটাকে পাকড়াও করলে মা জননী? পলাশ বলল, আহ মা, ভাষা সংযত করো। তুই একদম চুপ করে থাকবি হারামজাদার ছেলে। বিয়ে করলি কার ভরসায়? তা মেয়ে, প্রেমটা কি হয় ভাসতে ভাসতে করেছিলে মা? প্রেম করতেও যে শক্তমাটি দরকার জানতে না? নাকি তোমার প্রেমিক বরটি বাপের বড়লোকের কথা সাতকাহন করে শুনিয়েছে তোমাকে? ঝেড়ে কাশতো বাছা। সুহাসিনীর স্বামী সুধাংশুবাবু ঘর থেকে বলল, কার সঙ্গে এত চেঁচামেচি করছো হাসি? সুহাসিনী গলা তুলে বলল, একবার বেরিয়ে এসে দেখো গো, তোমার গুণধর পুত্র বিয়ে করে বউ এনেছে। ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে শুধু শুধু লোক হাসিও না, ওদের ভেতরে আসতে বলো। ভেতরে আনতে গেলেও তো বরণ করে আনতে হয়। তোমার সুপুত্রটি তো এই শুভ সংবাদটা আগে জানায়নি। তাহলে না হয় বরণডালা সাজিয়ে রাখতাম। একটু দাঁড়াও বাছারা, একটা প্রদীপ অন্তত জ্বালিয়ে আনি। স্বামীকে বলল, তুমি ততক্ষণ দাওয়াতে নতুন শতরঞ্জিটা পেতে রাখো। সুহাসিনী একটা প্লেটে 4টে মিষ্টি আর জলেনি বলল, এইটা কি দুজনে খেয়ে নাও। মুখ দেখে তো মনে হচ্ছে বড্ড ধকল গেছে তোমার। বাপ মা চোখে ফাঁকি দিতে হয়েছে, পড়ার নামে প্ল্যান ছকতে হয়েছে, এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে। এইসব করতে তো ধকল হওয়ারই কথা। তবে স্বামীর সঙ্গে রাত্রিবাস করার আগে দুটো সত্যি কথা তোমার শোনা দরকার মা। সুহাসিনী বলল, আমার স্বামী 20,000 টাকা পেনশন পায়, সেই টাকায় এই সংসার চলে। থাকার মধ্যে আছে এই ফুটোফাটা বাড়িটা, আর আমার স্বামীর অবসরকালীন পাওয়া কিছু টাকা। বাড়িটা বহুদিন হলো রং করাতে পারিনি অভাবে। বাড়িটা যেখানে যেখানে বালি চাকলা ভেঙে পড়ে শুধু সেইখানটা মেরামত করি, শুধুমাত্র মাথার উপর ছাদটা বাঁচাতে। হ্যাঁ, জমানো টাকাটা ইচ্ছে করেই ভাঙতে পারিনি। ওইটুকু দুর্দিনের ভরসা। ছেলেকে যখন পেটে ধরেছি, তখন চাকরি না হলে ওই টাকাতে যা হোক একটা ছোটখাটো ব্যবসা করে যাতে তার অন্নসংস্থানের ব্যবস্থাটুকু হয়, সেটার জন্য। বাড়িতে কাজের মাসি রাখতে পারিনি। আমার ছেলে পলাশ ইংরেজি নিয়ে এমএ পাশ করেছে। সে টিউশন করে কত টাকা রোজগার করে জানি না। চাকরি বাকরির পরীক্ষা দিতে তার টাকা খরচ করতে হয় বলে আমরা তার কাছে টাকা নিই না। তার মর্জি মতো যখন খুশি হয় টাকা কিছু দেয় বটে, তবে তার টাকাতেই সে দামি ব্র্যান্ডেড পোশাক জুতো কেনে। সেই পোশাক পরে গায়ে দামি সেন্ট ছড়িয়ে যখন সে টিউশনি যায়, তখন বড়লোকের ছেলের সঙ্গে তার তফাৎ বোঝে কার সাধ্যি। এতদিন জানতাম ছেলে বাবা মাকে ভয় ভক্তি করে, তা দেখলাম ছেলে বেশ সাহসের কাজই করেছে। তোমার সুদর্শন প্রেমিক বাপের অবস্থা সম্বন্ধে কতটা জল ঢেলে গল্প ফেলেছে আমার জানা নেই। বিয়ে মানেই দায়িত্ব। সেই দায়িত্ব নেওয়ার কাঁধটা কতটা নড়বড়ে না শক্ত, এইসব না জেনেই ঝুলে পড়লে মা জানানি। আমার সব কথা শোনার পর তোমার যদি মনে হয় ভুল করেছ, তাহলে সিঁদুর মুছে ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। বিয়েটা যদি শৈশাবুত করে করো, তাহলেও ছেলের ঘাড় ধরে ডিভোর্সের ব্যবস্থা আমিই করব। আর যদি মনে করো তোমাদের প্রেম লায়লা মজনুর প্রেম, শাহজাহান মমতাজের মতো ঐতিহাসিক প্রেম হয়, তাহলে সুদিনের অপেক্ষায় এখানেই সাধারণ ডাল ভাতে থাকতে পারো। সিদ্ধান্ত তোমার। ই তো বলল, এখানেই থাকব। সংসারে জল গড়িয়ে খাওয়ার অভ্যেস আছে, শিখে নেব। খুব ভালো কথা। সুধাংশু বলল, আহ হাসি, মেয়েটিকে এত কথা শোনাচ্ছ কেন? তোমার ছেলের দোষ নেই? সুহাসিনী বলল, মেয়েটা কচি খুকি নয়, প্রেম একতরফা হয় না। আর ভাতের প্রথম গ্রাসটা তেতো দিয়েই মুখে তুলতে হয়। প্রথমে গদগদ হয়ে পরে অশান্তি আমার পোষাবে না বাপু। ওর সবটা জানা দরকার। ছেলেকে বলল, তুই হাঁ করে কি শুনছিস? বউ এক কাপড়ে কি ঘরের মতো বসে থাকবে? দেখে তো মনে হচ্ছে শাড়ি পরার অভ্যেস নেই। যা, বাজার থেকে যে পোশাক পরে অভ্যস্ত সেই পোশাক আর তরকারি জিনিসপত্র কিনে আন। বউকে নিয়ে ঘরে বসা। এ তো ঘরে এসে আকাশ পাতাল ভাবতে বসল। ভদ্রমহিলার নাম সুহাসিনী কে রেখেছিল? এর মুখে হাসি তো দুর্লভ। আর কি দুর্মুখ রে বাবা! এখানে এসেই সে আশাহত হল। এই মহিলার সঙ্গে সে থাকবে কি করে? একে কোনোদিন মা বলে ডাকা কি সম্ভব?
কিন্তু একটা কথা স্বীকার করতেই হয়, মহিলা ঠোটকাটা হলেও যা বলল তা হাড়ে হাড়ে সত্যি। পলাশের সঙ্গে তার প্রেম তার বিয়ে পড়ার সময় থেকেই, টিউশন সূত্রেই তার ভালোবাসা। সুদর্শন পলাশের একটা সম্মোহনী শক্তি ছিল ঠিক, কিন্তু তার দোষ ছিল কি? তার ব্যবহার বরাবর মার্জিত। সে তো তার প্রতি মুগ্ধ হয়েছিল দিনের পর দিন। তারপর সে নিজেই তাকে প্রপোজ করেছিল। পলাশ তার বাড়ির অবস্থা সম্পর্কে অনেকটা মিথ্যে বললেও চাকরি করার আগে কিছুতেই বিয়েতে রাজি ছিল না। কিন্তু তার তো কোনো উপায়ই ছিল না। বিয়ে পরীক্ষার পর বাড়িতে বাবা মা তার বিয়ে একরকম ঠিক করেই ফেলেছিল। এতদিন ধরে পলাশকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করতে তার মন কিছুতেই সায় দিচ্ছিল না। সে একরকম জোর করেই পলাশকে বিয়ে করেছে। কিন্তু তাদের এতখানি হতদরিদ্র অবস্থা সে কল্পনাও করতে পারেনি। তার বাবা অত্যন্ত রাগী। এই ঘটনায় সে নিশ্চিত জানে তার বাবা তাকে কখনোই ক্ষমা করবে না। তার ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ। এটা ঠিক, পলাশ চাকরি পায়নি জেনেও সে বিয়ে করেছে। পলাশ খুব মেধাবী ছেলে, সে নিশ্চয়ই একদিন চাকরি পাবে। সকালে ঘুম থেকে উঠেই ইতু দেখল তার শাশুড়ি মায়ের বাসি কাজ সারা। সুহাসিনী বলল, মহারানীর ঘুম ভেঙেছে? চা করতে পারো তো? না পারলে আমিই করছি। আমি চা করতে পারি, রান্নাও একটু আধটু করতে পারি। তুমি তাহলে চাটা করেই আমাকে উদ্ধার করো মা, রান্না জলখাবারটা আমিই করব। পলাশ বলল, মা, আজ থেকে বাজারটা আমিই করব, কি আনতে হবে বলো। আজকে সূর্য কোন দিকে উঠল বাবা? বিয়ে হতে না হতেই একই পরিবর্তন দেখছি। তা বউকে দেখে যখন বাজার করার শখ হয়েছে, তখন আজকের দিনটাই আনো। ফেলে ছড়িয়ে বাজার করার মতো পর্যাপ্ত টাকা আমাদের নেই। আমি বলি কি, তুই বরং টিউশনিটা আরো একটু বাড়া, আর চাকরির জন্য চেষ্টা চরিত্র কর। ওইটাই তোর একমাত্র কাজ। বাবা যেমন বরাবর বাজার করে তেমনই করবে। সংসার নিয়ে ভাবার জন্য আমরা আছি। হুট করে যখন বিয়ে করেছিস, তখন নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা কর। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। এই তোকে বাসি কাজ, রান্না কোনোটাই করতে হয় না। তার শাশুড়িমা সবসময় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে। একদিন বলল, শুনলাম আমার ছেলের কাছে তুমি ইংরেজি অনার্স নিয়ে পড়তে। তা ঘরে মুখ গুজে না বসে থেকে একটু চাকরি বাকরির চেষ্টাও তো করতে পারো, না হলে এমএতে ভর্তি হয়ে যাও। ইতু বলল, অনার্সটা কেটে গেছে, শুধু বিএ পাস ডিগ্রিতে কি চাকরি পাবো? পড়াই কি মন ছিল? এটা তো হওয়ারই ছিল মা। এখন আফসোস হচ্ছে তো। তা বাড়ি থেকে ফোন টোন আসে? নাকি তারা সব সম্পর্ক ত্যাগ করেছে? বুঝেছি, বাপের বাড়ি থেকে ফোনটাও আসে না। তুমিও তো একবার ফোন করতে পারো মাকে। কেমন মা তোমার? মেয়ে মূল্য না বাঁচল, খোঁজটুকুও নেয় না। মাসখানেক পর একদিন সুহাসিনী ছেলেকে ঘরে ডাকল। বলল, বিয়ে করে বউকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় খালাস করলি। সেই সকালে বেরিয়ে যাস, দুপুরটুকু বাড়িতে থাকিস, আবার সেই রাতে ঘরে ফিরিস। বউ কেমন থাকলো খোঁজ রাখিস? তার বাপের বাড়ি থেকেও ফোন আসে না। মেয়েটা মন খারাপ করে গুমড়ে মরছে। দুটো পুরীর টিকিট কেটে রেখেছি তোদের দুজনের নামে। যা, কদিন বউকে নিয়ে ঘুরে আয়। তোর কাছে টাকা না থাকলে কিছু টাকা দেব। পলাশ বলল, মা, তুমি টিকিট কেটেছ? আমি ভাবতেই পারছি না। আমার কাছে টাকা আছে, টাকা লাগবে না। সামনের মাসে কলেজের চাকরির ভাইবা টেস্ট হবে। সুহাসিনী বলল, তুই কি কলেজ সার্ভিস কমিশনে বসেছিলি? পাশও করেছিস? বলিসনি তো। কবে হবে ভেবে বলিনি মা। তাহলে বউকে বলিস না, একেবারে চাকরি পেলে বলিস। ইতুকে পুরী যাওয়ার কথা বলতেই সে খুশিতে ঝলমল করে উঠল। বলল, সত্যিই যাবে পলাশ? জানো, আমি খুব হাঁপিয়ে উঠেছিলাম। তোমার মাকে আমি ঠিক বুঝি না, সে সবসময় কেমন খিটখিটে মেজাজে থাকে। পলাশ বলল, মা ওরকম মুখেই বলেই তো। আসলে মা তোমার সব খুঁটিনাটি ব্যাপারে নজর রাখে, তোমাকে ভালোবাসে। তুমি শুধু শুধু মাকে ভয় করো। ওরা পুরী থেকে ফিরে এলে সুহাসিনী বলল, মহারানীর মন ভালো হয়েছে? খুব তো হাসি খুশি লাগছে দেখে। সুহাসিনী বলল, এসো মহারানী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ই তো অবাক হয়ে বলল, সারপ্রাইজ? এই বাড়ির বাইরের ঘরটায় আমি তোমার জন্য একটা বুটিক খুলেছি। সাইনবোর্ডে নাম লেখা, ইতু বুটিক সেন্টার। তুমি দুদিন বিশ্রাম নিয়ে দোকানটা উদ্বোধন করো। তার আগে একটু সত্যনারায়ণের পুজো দেব। ঘরে দিনরাত বসে না থেকে একটু কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে, আর দুটো পয়সারও মুখ দেখতে পাবে। কেমন সারপ্রাইজ দিলাম? পছন্দ কি না এবার মুখ ফুটে বললে ধন্য হতাম মা।
ইতু শাশুড়িমাকে প্রণাম করে বলল, মা, আমার মতো ভাগ্য খুব কম মেয়ের হয়। এতদিন তো বেশ ভাববাচ্চে কথা বলছিলে মা, আজ হঠাৎ আমার এই পদোন্নতি কেন? ইতু বলল, আমি আপনাকে চিনতে ভুল করেছি মা। আমার নিজের মাও মনে হয় আমার জন্য এতটা ভাবত না। আমাকে ক্ষমা করো। সুহাসিনী বলল, মন দিয়ে কাজ করবে। কাজে কর্মী আমি একদম পছন্দ করি না। বহু কষ্টের সঞ্চিত টাকা দিয়ে এই দোকানটা খুলেছি। ধুমধাম করে বৌভাতের অনুষ্ঠান করিনি বলে তোমাদের দুজনের মনেই ক্ষোভ ছিল। বিয়ের 1 বছর পূর্ণ হলে ধুমধাম করে একটা অনুষ্ঠান করব। তখন তোমার বাবা মাকে নেমন্তন্ন করব, বুঝলে? দেখব তখন তারা কেমন না এসে থাকতে পারে।